সাল ২০১৫ ইফতির জীবন পরিবর্তনের প্রথম ধাপ ছিল। সেদিন থেকে পরিবর্তন শুরু হয় এক চঞ্চল কিশোরীর জীবনের। ছোটখাটো বিষয় পুলকিত হয়ে ওঠা হৃদয় বিষণ্ণতার চাদরে ঢাকা পড়ে যায়। রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে, দিবালোকেও সূর্যোদয় হয়নি। যেন সূর্যকে ঘিরে ধরেছে বিষণ্ণতার ছায়া, একদম পঞ্চদশী কিশোরীর জীবনের ন্যায়। সকাল তখন ৯টা। মোস্তফা মঞ্জিলের সম্মুখে বহু বছর ধরে অব্যবহৃত ফাঁকা উদ্যানটায় হাজার হাজার মানুষের ভিড় জমেছে। কারো পোশাক সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষ একত্রিত হয়েছে শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে। জমবেই না কেন? আজ তেহেরুজা মুস্তফার শেষ যাত্রা। এই পৌর নারীকে পছন্দ করে না এমন মানুষ কি আদৌ আছে সোনার বাংলায়? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অথচ বিতর্কিত অধ্যায়ের অধিকারিণী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধী ছিল, সমালোচক ছিল, রাজনৈতিক শত্রু ছিল। কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে তার জন্য যে ভালোবাসার স্থান তৈরি হয়েছিল তা অস্বীকার করার সাধ্য কারো নেই। তার শাসনামলে দেশের অর্থনীতি বদলেছিল, অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, শিক্ষা ব্যবস্থায় এসেছিল আমূল পরিবর্তন। দরিদ্র মানুষের জন্য নেওয়া হয়েছিল একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ। কেউ তাকে রাষ্ট্রনায়ক বলেছে, কেউ বলেছে কঠোর শাসক, কেউ আবার তাকে দেখেছে একজন অসম্ভব দূরদর্শী নারী হিসেবে। কয়েক মুহূর্ত পূর্বে জ্ঞান ফিরেছে ইপ্তের। চোখ মেলে চতুর্দিকে দৃষ্টি বোলাতেই চমকে উঠল মেয়েটা। সে এখানে কি করে এলো? সে তো আতিক শিকদারের গোডাউনে বন্দী ছিল। মানসপটে ভেসে উঠল কয়েক মুহূর্ত পূর্বের ঘটনা। ইপ্তি তখন গেটের নিকট, কিন্তু হঠাৎ বন্দুক থেকে চালিত গুলির বিকট শব্দে কিশোরীর পলায়মান পদযুগল থমকে দাঁড়ায়। ঝট করে পেছন ফিরে চাইতেই কিশোরীর সমস্ত চৈতন্য যেন বরফের ন্যায় জমে গেল। কয়েক মুহূর্ত স্তব্ধ চেয়ে থেকে আতঙ্ক বিচারিত কণ্ঠে চিৎকার করে উঠল কিশোরী, দিদুন! কোনো কিছু আজ করার পূর্বেই পুনরায় গগনবিদায়ী আওয়াজে কেঁপে উঠল সমস্ত গোদামঘর। ছিটকে এসে রুধির ধারা লাল আবির আছড়ে পড়ল কিশোরীর মুখশ্রীতে। তবে ঘাতক বুলের শিকারের কোমল তনুভেদ করেছে কিশোরীর সমগ্র দুনিয়াকে। সম্মুখে দণ্ডায়মান দৃঢ়চিত্রে পৌরা নারীটির পদযুগল টলে উঠল। পর মুহূর্তেই ধীর গতিতে মাটির দিকে ঢলে পড়লেন তেহেরুজা মুস্তফা। দিদুন! আতঙ্কে বিকৃত হয়ে গেল ইপ্তির কণ্ঠস্বর। মুহূর্তে ছুটে গিয়ে বৃদ্ধার শরীরটাকে দুই বাহুর মাঝে আঁকড়ে ধরল সে। কিন্তু ততক্ষণে তেহেরুজার পরনে সাদা পোশাক রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। বুকের বাঁ পাশটায় গুলির ক্ষত, সেখান থেকে অবিরাম রুধির ধারা গড়িয়ে পড়ছে। ইপ্তি নিজের অজান্তেই তেহরামের জায়গায় তেহেরুজাকে ঠিকানা পাঠিয়েছিল। তেহেরুজা জানতেন নাতনি তার অহেতুক লোকেশন পাঠাবে না, তাই তো তড়িঘড়ি করে ছুটে এসেছিলেন এই মৃত্যুপুরীতে। জায়গাটা মুস্তফা মঞ্জিল থেকে খুব একটা দূরে নয়, তাই পৌঁছাতেও সময় লাগেনি। কিন্তু কে জানতো নাতনিকে উদ্ধার করতে এসে তাকেই নিজের জীবনের শেষ প্রহরে এসে দাঁড়াতে হবে। তেহেরুজা চাইলেন ক্রন্দনরত কিশোরীর দিকে। রক্তাক্ত শুভ্র হাত দুটি বাড়িয়ে স্পর্শ করলেন নাতনির গাল। মেয়েটাকে তিনি ভীষণ ভালোবাসতেন, বাসবেন না কেন? মেয়েটা যে তার তৃপ্তির শেষ চিহ্ন। জীবনের শেষ প্রহরেও তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক প্রশান্তির রক্তিম রেখা। নিজের প্রিয়তম আমানতকে রক্ষা করতে পারার চরম তৃপ্তি। অতঃপর নিভে গেল এক তেজস্বিনী নক্ষত্রের আলো। স্থবির হয়ে গেল বাংলাদেশের এক অনন্য অধ্যায়ের হৃদয়স্পন্দন। নিজের দিদুনের রক্তাক্ত অবয়ব আর নিস্পন্দন দেহ মেনে নিতে পারেনি কিশোরী। ততক্ষণাৎ জ্ঞান হারায় সে। স্মৃতির মানসপটে এই ভয়াল বিভীষিকা ভেসে উঠতেই তীব্র যন্ত্রণায় দুহাতে মাথা চেপে ধরল পঞ্চদশী। তার ফুসফুস যেন প্রয়োজনীয় অক্সিজেন টেনে নিতে ব্যর্থ হচ্ছে। চোখ পেটে গড়িয়ে পড়ল অশ্রুধারা। দিদুন! না 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 দিদুন! ইফতির করুণ আর্তনাদে কক্ষে অপেক্ষমান সামির ও মাহি তড়িঘড়ি করে এগিয়ে এলো। থরথর করে কাঁপতে থাকা বোনটিকে সামির আগলে নিল পরম মমতায়। তার নিজের চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল। অশ্রু সংবরণ করার বৃথা চেষ্টা স্পষ্ট। ইপ্তি উম্মাদের মতো সামিরের জামা আঁকড়ে ধরে অবুঝ কম্পিত কণ্ঠে শুধালো, ভাইয়া, ও ভাইয়া, দিদুন কোথায়? ওই পচা লোকটা দিদুনকে কেন মারলো? দুদিন ভালো আছে তো, তাই না? দিদুন ভালো আছে তো, তাই না? আমাকে একটু দিদুনের কাছে নিয়ে চলো না প্লিজ। মেয়েটার কথায় যেন সকলে বজ্র হতের ন্যায় স্তম্ভিত হয়ে যায়।
মেয়েটার কথার কোনো অর্থ বুঝতে সক্ষম নয় তারা, কারণ সকলের জানা মতে তেহেরুজার মৃত্যু পাশের গলির দাঙ্গা ফাসাদে পুলিশের গুলিতে নিহত হয়েছে। বোনের কাঁপতে থাকা শরীরটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল সে। মাই তো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণে তার মুখে সমস্ত স্বাভাবিকতা বিলীন। ইপ্তির প্রতিটি বাক্য যেন কোনো অদৃশ্য দরজা খুলে দিচ্ছে, যার ওপারে রয়েছে এমন এক সত্য যেটা জানার জন্য তারা কেউই প্রস্তুত নয়। সামির ধীর স্বরে বলল, ইপ্তি, শান্ত হ। দিদুনকে কেউ মারেনি। কম্পমান রমণীর অস্থিরতা যেন বেড়েই চলেছে। ব্যগ্র কণ্ঠে সামিরের বুকে মাথা রেখে বলল, ভাইয়া, দিদুন, দিদুন কোথায় ভাইয়া? বোনের প্রশ্নে থমকে যায় সামির। প্রত্যুত্তরে কি জবাব দেবে সে জানা নেই। কিভাবে বলবে মেয়েটাকে যার জন্য এত অস্থির সেই আর নেই। নিজের অশ্রু সংবরণ করার ব্যর্থ প্রয়াসে দীর্ঘশ্বাস ফেলল সে। ইপ্তিকে নিজের বুকে আগলে নিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, শান্ত হ সেহের। সামিরের কণ্ঠ বোধ হয় কিশোরীর কর্ণকুহর পর্যন্ত পৌঁছালো না। দিদুনকে হারানোর আতঙ্কে তার সমগ্র অস্তিত্ব উন্মাদ প্রায়। আমাকে দিদুনের কাছে নিয়ে চলো ভাইয়া, প্লিজ। আমি আর কিছু বলবো না, আমি একদম চুপ থাকবো। কথাগুলো বলতে বলতে সামিরের জামার কলার আরো শক্ত করে ধরে আঁকড়ে ধরল। শিশুসুলভ এই আকুতিতে মিশে থাকা অসহায়ত্ব দেখে উপস্থিত দুই যুবকের বুকে তীব্র রক্তক্ষরণ অনুভব হলো। কিভাবে বলবে, কিভাবে এই কোমল হৃদয়ের মেয়েটাকে জানবে? তার কণ্ঠস্বর শুনলেই সে ছুটে যেত। যার মাথায় হাত না রাখলে ইপ্তি রাতের ঘুম আসতো না, সেই মানুষটি আর কোনো দিন তার মাথায় হাত রাখবে না। কিশোরী অবশ্য অপেক্ষা করল না ভাইয়ের প্রত্যুত্তরের। সামিরকে ছেড়ে ছুটে বেরিয়ে গেল। বিষয়টা এতটা দ্রুত ঘটল যে সামির আর মাহিতেরও কয়েক মুহূর্ত সময় লাগলো বুঝতে যে ইফতি নিচে যাচ্ছে। ইফতি ঘর থেকে বেরিয়ে যেতে স্তম্ভিত ফিরে ফেল দুজনে। ইফতি থাম বলে ইফতির পেছন পেছন ছুটল দুই ভাই। ইফতি যে সইতে পারবে না নিজের দিদুনের নিস্পন্দতে অবয়ব। কিন্তু কিশোরীর পদযুগল থামল না। আপন গতিতে ছুটে চলল সে। খালি পায়ে ছুটতে ছুটতে করিডোর পেরিয়ে গেল সে। হলরুমে পৌঁছতেই থমকে গেল কিশোরীর পদযুগল। সম্মুখে ক্রন্দনরত পরিবার সদস্যদের দেখে আটকে উঠল পঞ্চদশী। সবাই কাঁদছে কেন? বাড়িতে এত মানুষ কেন? কিশোরীর মস্তিষ্ক অগনতি অশুভ প্রশ্নে কুঁকড়ে এলো। দৃষ্টি নিবন্ধ হলো সম্মুখে আসনরত বড় মায়ের দিকে। তিনিও কাঁদছেন। বড় মা কখন এলো গ্রাম থেকে? ইপ্তি ছুটে যেয়ে জানতে চাইল, কিন্তু তার পূর্বে দৃষ্টি আটকে গেল পাশের সোফায় তাহের মুস্তাফার কাঁধে হাত দিয়ে বসা অবয়ব দুটোর দিকে। একপাশে বসে আছেন কায়সার হায়দার, অন্য পাশে আতিক সিকদার। কিশোরী অস্তিত্ব ঘৃণা, ক্রোধ আর প্রতিশোধের অনলের দপ করে জ্বলে উঠল। এই লোক এখানে কেন? আর সবাই ওনাকে কিছু বলছে না কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার মতো অবস্থাতে নেই বোধহয় রমণী। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়ল আতিক সিকদারের দিকে। আক্রোশে চেঁচিয়ে উঠল, তুই তুই আমার দিদুনকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। আতর্কিত চিৎকারে উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে চাইল ইফতির দিকে। ততক্ষণে মাহিত আর সামির এসে পেছন ইফতির দুহাত টেনে ধরেছে। ইফতি সামিরের বাঁধন ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে কাঁদতে লাগলো, ছেড়ে দে আমাকে ভাইয়া, এই লোকটা শয়তান। এই লোকটাই গোডাউনে দিদুনকে গুলি করেছে, ও দিদুনকে কষ্ট দিয়েছে, আমি ওকে ছাড়বো না। শিকদার কর্তার মাঝে তেমন একটা ভাবান্তর দেখা গেল না। বিষণ্ণ মুখশ্রীতে বিস্ময়ে ভাঁজ ফুটিয়ে মিহি সুরে বললেন, ইপ্তি মামুনি, তুমি এমন করছো কেন? লোকটার এহেন মিহি সুরে হতবাক কিশোরী। দুনিয়ার ক্রূরতা থেকে অজ্ঞাত পঞ্চদশী বিভ্রান্ত হয়ে পড়ল। লোকটার এহেন নাটকের কারণ বুঝল না ইপ্তি। আতিক সিকদার বিষণ্ণতার বিজড়িত কণ্ঠে বললেন, আবার বিদায়ের বিষয়টা মনে বাচ্চা মেয়ে বোধহয় মানতে পারেনি। ওকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। এই পরিবেশ এই মুহূর্তে ইপ্তি মামুনির জন্য ঠিক নয় তাহের। আতিক সিকদারের এই ভনিতাপূর্ণ বাক্য যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করল। ইপ্তির ক্রোধ যেন দ্বিগুণ বেগে ফুঁসে উঠল। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সামিরের বাঁধন ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল সে, মিথ্যুক, ভণ্ড, তুই একটা নরপশু। আমি নিজের চোখে দেখেছি তুই দিদুনকে গুলি করেছিস। আমাকে ছাড় ভাইয়া, আমি ওকে মেরে ফেলবো। উপস্থিত সকলের মাঝে বিস্ময়ের ঢেউ খেলে গেল। তাহের মুস্তফা বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিজের ভাতিজির দিকে, যেন এই মুহূর্তের ভয়াবহতা তার বোধ শক্তির বাইরে।
কায়সার হায়দার নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। নাতনির আপাদমস্তক পর্যবেক্ষণ করে গম্ভীর স্বরে বললেন, তাহের, ইফতি মামুনির মানসিক আঘাতে বিপর্যস্ত, ওকে ডাক্তার দেখানো দরকার এখনই। নিজের নানার এহের প্রস্তাবে ফুঁসে উঠল কিশোরী। ব্যগ্র কণ্ঠে তাহের মোস্তফার দিকে চেয়ে চেঁচিয়ে উঠল, বর বাবা, এরা মিথ্যে বলছে, দিদনকে এই লোকটা গুলি করেছে। এই এই লোকটা গোডাউনে আমি তখন সাথেই ছিলাম, বিশ্বাস করো। এসব কি বলছো ইপ্তি? কাল সারাদিন আতিক তো আমার সঙ্গে ছিল। কায়সার হায়দারের কথায় বজ্র হাতের ন্যায় চমকে উঠল ইপ্তি। নিজের মস্তিষ্কের সমস্ত শক্তি একত্রিত করেও কথাটির সঙ্গে কয়েক মুহূর্ত পূর্বে প্রত্যক্ষ করা বিভীষিকাময় দৃশ্যটির কোনো সামঞ্জস্য খুঁজে পেল না কিশোরী। মিথ্যে, সবাই মিথ্যা বলছে। তাহের মুস্তফা সামিরকে ইশারায় ইপ্তিকে ঘরে নিয়ে যেতে বললেন। বাবার আদেশে বিভ্রান্ত সামির বোনকে টেনে নিয়ে যেতে চাইলে ইপ্তি উন্মাদ প্রায় ভাবে চেঁচিয়ে উঠল, তোরা এক একটা রাজনীতিবিদ কুত্তার মতো মরবি। কথা শেষ করতে পারল না ইপ্তি। গলার স্বর রুদ্ধ হয়ে এলো কান্নায়। শরীরের সমস্ত শক্তি যেন এক নিমিষেই নিঃশেষ হয়ে গেল। ধপ করে সামিরের বুকে এলিয়ে পড়ল নিস্তেজ দেহখানি। আতঙ্কিত সামির চিৎকার করে উঠল, ইফতি, এই ইফতি, চোখ খোল। বর্তমান, ইফতি তুই ওইভাবে ঠায় দাঁড়িয়ে আছিস কেন? সোনালি মুস্তফার কথা ধ্যান ভাঙল ইফতির। আতিক শিকদারের অকাল মৃত্যুর সংবাদ শুনে অতীতের সেই কালো অধ্যায়ের দরজা যেন আচমকায় উন্মুক্ত হয়ে গিয়েছিল। এক নিমিষে বিস্মৃতির অতল থেকে উঠে এসেছিল রক্তাক্ত এক বিকেল। একটি গুদামঘর, একটি গগন বিদায়ী শব্দ, দুজনের শুভ্র পোশাকে ছড়িয়ে পড়া রক্তে উষ্ণ ছোপ। আতিক শিকদারের মৃত্যু মেনে নিতে পারছে না ইপ্তি। এভাবে কেউ মরে বুঝি? লোকটা তো কোনো শাস্তিই পেল না, এত সহজে মরে গেল। এত আয়োজন, এত প্রতিরক্ষা, ফলাফল শূন্য। এটা মানতে নারাজ শ্যাম সুদর্শনার মস্তিষ্ক। দুনিয়া জানলই না তার দিদুনের হত্যার পেছনে দায়ী ছিল ওই জানোয়ারটা। সব সত্য প্রকাশের পূর্বেই মৃত্যুবরণ করলো, বিষয়টা যে মেনে নেওয়া নয়। রমণীর দৃষ্টি স্থির সম্মুখে টেলিভিশন পর্দায়। ইপ্তির কথা সত্য করেছে বোধহয়, কেউ একজন কুত্তার মতো মেরেছে লোকটাকে। তবুও সন্তুষ্ট হতে পারছে না সে। আর 3টা মাস, তারপরে তো নিজের হাতে সব হিসেব মিটিয়ে নিত। নিজের হাতে ওই জানোয়ারগুলোকে শেষ পরিণতি লিখত। ইপ্তি, এত কি ভাবছিস? আকচ্ছাদ কাঁধে অরিত্রীর স্নিগ্ধ স্পর্শে চমকে উঠল ইপ্তি। এতক্ষণ অনড় হয়ে থাকা দৃষ্টিজোড়া ধীরে ধীরে টেলিভিশনের পর্দা থেকে সরে এসে স্থির হলো অরিত্রীর মুখশ্রীতে। কয়েক মুহূর্ত কোনো প্রত্যুত্তর এলো না, যেন মনের গহীনে চলতে থাকা অগ্নিগর্ভ অস্থিরতার ওপর আচমকা কেউ এক মুঠো নীরবতা ছড়িয়ে দিয়েছে। শ্যাম সুদর্শনের অধরগণে তার ছেলের হাসি ফুটে উঠল। ক্ষীণ স্বরে বলল, কিছু না, তুমি কিছু বলবে? আমাকে বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। ভিড়ের মাঝে ছেলেদের সঙ্গে ঢলাঢলি করা লাগবে না? অর্পা মোস্তফার কথায় বিরক্তিতে ফুঁসে উঠল শ্যাম সুদর্শনার অন্তঃস্থল। এই ইপ্তিকে অপমান করার একটা সুযোগও হাতছাড়া করেন না। রমণীর ঠোঁটের কোণে ফুটে ওঠা তাচ্ছিল্যের হাসিটুকু মুহূর্তে মিলিয়ে গেল। অর্পার দিকে দৃষ্টি স্থির তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, তা ভালো, আমি ঢলাঢলি করি, আপনার মতো সোজা বিছানায় চলে যাই না মিস মহিলা। অর্পা মোস্তফার মুখশ্রী মুহূর্তে বিবর্ণ হয়ে উঠল। কয়েক সেকেন্ড আগেও যে নারী ঠোঁট বাঁকিয়ে ইপ্তিকে খোঁজা দিচ্ছিলেন, এখন তার চোখে মুখে ফুটে উঠেছে অপমান, ক্রোধ আর অবিশ্বাসের মিশ্র প্রতিক্রিয়া। অবিশ্বাস্য কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, কি বললে তুমি? যা আপনি শুনলেন। আমি নিজের কথা দ্বিতীয়বার বলি না। আচ্ছা হয়েছে, তোরা থাম। অরিত্রী মুস্তফা দৃঢ় কণ্ঠ ছেদ ঘটালো ইপ্তি আর অর্পার বাগবিতণ্ডায়। অপমানে চোখ মুখ কুঁচকে কিচেনের দিকে অগ্রসর হলেন অর্পা। অরিত্রী মুস্তফা দীর্ঘশ্বাস ফেলে ইপ্তির দিকে তাকালেন। মেয়েটার মুখশ্রীতে অবশ্য বিন্দুমাত্র অনুশোচনার ছাপ নেই, বরং ঠোঁটের কোণে সেই একই শীতল তাচ্ছিল্য লেগে আছে। তপ্ত শ্বাস ফেলে হাতে থাকা কফির কাপটা ইপ্তির দিকে বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, ইপ্তি, এটা তেহরামকে দিয়ে আসবে প্লিজ, আমার নিজে কাজ আছে একটু। বিরক্তিতে ভ্রু যুগল কুঞ্চিত হয়ে আসে রমণীর। মাহির, তিতির এবং সামির ব্যতীত এই পরিবারের কোনো সদস্যের সঙ্গে ইপ্তির সৌজন্যমূলক সম্পর্ক নেই বললে চলে। তবু এই চাচি আম্মা নামক মানুষগুলো এমন ভাব করেন যেন ইপ্তি তাদের কত স্নেহের। এই আদর, স্বাভাবিকতা সব কিছু ইপ্তির নিকট নিছক লোক দেখানো নাটক, এর বেশি কিছুই না। তবু পূর্বের কৃতজ্ঞতার জন্য ইপ্তি এই মানুষগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে পারেনি। ছোটোখাটো হুকুম, অনুরোধ শুনে ইপ্তি, কিন্তু ওই বাসি তেহেরিকে নিয়ে করা একটা হুকুমও ইপ্তি শুনবে না। ওই লোকটা সম্পূর্ণ বিরক্তির ডিব্বা।
আর ওই জলপাঠা নিজে এসে কফি গিলতে পারে না? নাকি ওই পাঠার পা নুলা যে তাকে সিঁড়ি ভেঙে উপরে যে কফি দিয়ে আসতে হবে? ভাবনাগুলো মস্তিষ্কে আয়লা ঘূর্ণিঝড়ের ন্যায় ঘুরপাক খেলেও সম্মুখে দণ্ডায়মান পৌরার মুখের ওপর তার আদরের ছেলেকে নিয়ে এমন কটু বাক্য উগরে দিতে পারল না। নির্বিকার ভঙ্গিতে কাপটা নিতে উদ্যত হতেই একটা দুর্দান্ত চিন্তা এসে রমণীর মস্তিষ্কে কড়া নাড়ল। এই সুযোগটা কাজে লাগিয়ে তিতির আর তেহরামকে আরও পাশাপাশি আনা যায় ভেবে বলল, বড় মা তুমি তিতিরকে বলো। কথাটা পূর্ণ করতে পারল না ইফতি। তার পূর্বে দৃষ্টি গিয়ে থমকে দাঁড়ালো শূন্য সোফাটার ওপর। কয়েক মুহূর্ত আগেও তো তিতির এখানে বসেছিল, মেয়েটা গেল কোথায়? ইফতি ভ্রুকুচকে চারপাশে দৃষ্টি বোলালো। বসার ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চোখ ঘুরিয়েও তিতিরের কোনো অস্তিত্ব খুঁজে পেল না। অদ্ভুত তো, এতক্ষণ মেয়েটা তার সামনে বসেছিল, অথচ কখন যে উঠে গেল সে টেরই পায়নি। অটিতেও ইফতির দিকে দৃষ্টি অনুসরণ করে শূন্য সোফাটার দিকে তাকালেন। বিস্মিত স্বরে বললেন, তিতি তো এখানে ছিল, কখন গেল? জানি না। ইফতির কণ্ঠে বিরক্তি। তিতিরের হঠাৎ উধাও হওয়ার বিষয়টা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয়, অথচ মনের কোথাও কেমন যেন একটা অস্বস্তি খচখচ করে উঠল। মিনাতের বিয়ের দিন থেকে মেয়েটা কেমন গুমসুম থাকছে, বিষয়টা সেদিন থেকে খেয়াল করেছে ইফতি। কিন্তু নিজের ঝামেলায় এত ডুবেছিল যে তিতিরের স্বাভাবিক আচরণ নিয়ে ভাবার প্রকাশই পায়নি। আজও মেয়েটার মুখশ্রীতে কেমন এক চাপা অস্থিরতা দেখেছে সে। এসব কি সেদিন তেহরামের সঙ্গে করা ব্যবহারের জন্য হচ্ছে? একটা বিষয় এখনও ইফতির নিকট পরিষ্কার নয়। আসলে তিতির ভালোবাসে কাকে, সামিরকে নাকি ওই জলবাটাকে? এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার হতে হবে, না হলে ওর আর তিতিরের সম্পর্কে তিক্ততা চলে আসবে। মাথার ভিতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো ইফতির। এক পর্যায়ে বিরক্ত হয়ে নিজের কপালে আলতো চাপড় দিল সে। তোর ভালোবাসার ব্যাপারে মাথা ঘামাতে গেলেই আমার মাথা ধরে যায়। আপন মনে আওড়ালো সে। এসব প্রেম পীড়িত ওর ধারতে নেই। যেসব জিনিস নিয়ে ভেবে দুপয়সাও আসে না সেসব লস প্রজেক্ট। যেসব নিয়ে ভাবা আর এসইউভি না কিনে তার টাকা দিয়ে সোনার অলংকার কিনে টাকার অপচয় করা একই বিষয়। ইফতি অপচয় একদমই পছন্দ করে না। ভাবনাগুলো মস্তিষ্কে ঘুরপাক খেতে ইফতির বিরক্তি আরও চরম পর্যায়ে উঠল। নিজের প্রতি চরম বিরক্তি অনুভব হলো। এই যে এতক্ষণ ধরে ওই জলপাটা আর তিতিরের অনুভূতি নিয়ে মাথা ঘামিয়ে ঘামিয়ে ঘামের আম্মা আব্বা বের করে দিচ্ছে, সেটা অপচয় নয়? ওদের দুজনের মাঝে কি থাকলো না থাকলো তাতে ওর কি? নিজের সকল বিরক্তিকর ভাবনাগুলো লাথি মেরে একপাশে সরিয়ে কফির কাপটার দিকে এমনভাবে তাকালো যেন কাপটা নয়, তার হাতে তুলে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কোনো দায়িত্ব। শেষমেশ বিরক্তিকর নিঃশ্বাসটা ফেলে কাপটা হাতে তুলে নিল সে। কাপটা হাতে নিয়েও স্থির দাঁড়িয়ে রইল ইফতি। তারপর আচমকায় সরু চোখ করে সিঁড়ির দিকে তাকালো। তেহরামের কক্ষে যাওয়ার সুবর্ণ সুযোগ। ওই লোকটার রুমে আজ পর্যন্ত যাওয়া হয়নি। ইফতি ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। কয়েক মুহূর্ত আগের বিরক্তি যেন আচমকাই উধাও হয়ে গেল, বরং চোখে মুখে ফুটে উঠল দুষ্টুমি মেশানো কৌতূহল। রমণী কফির কাপ হাতে নিয়ে অগ্রসর হতে হতে নির্বিকার ভঙ্গিতে বলল, এই শেষ, আর কখনো তোমার ছেলের কোনো কাজে আমার সাহায্য চাইবে না। কথাটা বলে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন মনে করল না সে। ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল ইফতি। পেছন থেকে অরিত্রী কিছু একটা বলতে চাইলেও ততক্ষণাৎ মেয়েটা প্রথম ধাপটায় পা রেখেছে। একটা একটা করে সিঁড়ি ভাঙতে ভাঙতে ইফতির ঠোঁটের কোণে হাসিটা আরও স্পষ্ট হলো। ওই উপরে ফিটপাট, ভেতরে সদরঘাট প্রফেসরের কক্ষে কে জানে যদি কোনো লুকায়িত রহস্য হাতে লেগে যায়। ওই বাসি তেহেরকে জব্দ করা আরও একটা উপায়। কিন্তু দ্বিতীয় তলায় শেষ সিঁড়িটায় পা রাখতে ইফতির পদযুগল থেমে গেল। করিডোরের শেষ প্রান্তে তেহরামের ঘরের দরজা অর্ধেক খোলা। কাপটা শক্ত করে আঁকড়ে ধরে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল সে। অর্ধেক খোলা দরজার ফাঁক দিয়ে ভেতরটা যতটুকু দেখা যাচ্ছে তাতে কক্ষটা বেশ গোছানো বলে মনে হলো। কোথাও কোনো নড়াচড়া নেই, এমনকি মানুষের উপস্থিতির সামান্যতম শব্দ কানে এলো না। ইফতি ভ্রু কুঁচকে আরও একটু এগিয়ে গেল। এক হাতে কফির কাপ, অন্য হাত দিয়ে দরজাটা আলতো করে ঠেলে পুরোপুরি খুলে দিল। তেহরামের উপস্থিতি না পেয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল ইফতি। বিশাল কক্ষ, দেয়ালের এক পাশ জুড়ে বইয়ের তাক, অন্য পাশে বড় জানালা। কিং সাইজের বেড পরিপাটি করে গোছানো। টেবিলের ওপর কয়েকটা ফাইল, ল্যাপটপ আর কিছু কাগজপত্র রাখা। গোছানো অভিজাত জগৎ যেন। তপ্ত শ্বাস ফেলল রমণী।
প্রফেসরের রূপ প্রফেসরের মতোই বোরিং। ইফতি তো ভেবেছিল এই লিচ্চার ঘরে সানি লিওনের ছবি টাঙানো পাবে, কিন্তু হতাশ, সে ভীষণ হতাশ। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঘরে চারপাশটা বুলিয়ে নিচ্ছিল। এক সময় ওয়াশরুমে দরজা খোলার ক্লিক শব্দে ঝট করে ফিরে চাইল ইফতি। বাথরুম থেকে কুয়াশার মতো হালকা বাষ্প বের হয়ে এলো, আর তার মাঝখান থেকে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল তেহরাম। পরনে একটা ধবধবে সাদা রেশমি বাথরোবের সামনে বেলটা বেশ আলগা করে বাঁধা, যার ফলে তার চওড়া অনাবৃত বুকের অনেকটাই উন্মুক্ত। কপালের ওপর লেগে থাকা সুবিন্যস্ত চুল থেকে এখনও ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, আর সেই পানির বিন্দুগুলো তার গলা বেয়ে বুক আর পেট ভিজিয়ে দিচ্ছে। বাসি তেহরি নামক বিরক্তির ডিব্বা এহেন পেটানো শরীর দেখে আপনা আপনি হা হয়ে যায় রমণীর মুখ। পুরুষ মানুষ এত আকর্ষণীয় দেহের অধিকারী হয় বুঝি? শ্যাম সুদর্শনার দৃষ্টি বেলেহাজ হয়ে উঠল। শক্ত একটা ঢোক গলাধকরণ করে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। এত সুন্দর আকর্ষণীয় দৃশ্য থেকে চোখ হটানো যাবে না। চোখেরও একটা আত্মতৃপ্তির বিষয় আছে। তুই কবে থেকে চাকরানির কাজ শুরু করে দিলি? ইফতির আকর্ষণে এক বালতি সহানুভূতি ঢেলে দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল তেহরাম। ততক্ষণাৎ সকল আকর্ষণ কর্পূরের ন্যায় উবে গেল। লোকটার ফর্সা ধবধবে পেটানো অগ্ননগ্ন আধুনিক ভাষা, যাকে বলে হট অ্যান্ড সেক্সি বডি দেখে নেত্রপল্লবে যতটুকু আকর্ষণ জমা হয়েছিল তা তার কথায় ফুস করে উড়ে গেল। সেখানে উড়ে এসে জায়গা করে নিল একরাশ বিরক্তি। রমণীর নিজের প্রতিরোধ তীব্রতার বিরক্তি অনুভব হলো। এই জলবাটার বডি এতক্ষণ দেখছিল, শালাকে উপরওয়ালা শুন। তুই কবে থেকে চাকরানির কাজ শুরু করে দিলি? ইফতির আকর্ষণে এক বালতি সহানুভূতি ঢেলে দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল তেহরাম। ততক্ষণাৎ সকল আকর্ষণ কর্পূরে না উবে গেল। লোকটার ফর্সা দবদবে পেটানো অর্ধনগ্ন আধুনিক ভাষায় যাকে বলে হট অ্যান্ড সেক্সি বডি দেখে নেত্রপল্লবে যতটুকু আকর্ষণ জমা হয়েছিল তা তার কথায় ফুস করে উবে গেল। সেখানে উড়ে এসে জায়গা করে নিল একরাশ বিরক্তি। রমণীর নিজের প্রতিও তীব্রতর বিরক্তি অনুভব হলো। এ জলপাঠা বডি দেখছিল এতক্ষণ, শালাকে উপরওয়ালা সৌন্দর্য তো ভরে ভরে দিয়েছে, কিন্তু ব্রেন একদমই দেয়নি। লোকটার কথা শুনে মেজাজ হারালো ইফতি। এই লোককে দেখলেই মন মেজাজ সব খান থেকেই যেন বিরক্তি উপচে পড়ে। মানুষ তো নয়, যেন বিরক্তির ডিব্বা। আর কি বলল? চাকরানি? হাহ, কি আবাল জাতি! ইফতির আকাল কেন দুর্ভোগ হলেও এই লোকের নিকট আসবে না ভেবে নিজের চুলে ব্যাকব্যাশ করে বেশ ভদ্রতার সঙ্গে কফিটা ছুঁড়ে মারল তেহরামের গায়ে। আকস্মাৎ ঘটে যাওয়া কাণ্ডে হতবাক তেহরাম। বেচারা এমন কিছু হবে বোধ হয় ভেবেছিল না। তীব্র ক্রোধে হিসিসি উঠল পুরুষটার ভদ্র মস্তিষ্ক। ক্রোধানল প্রজ্বলিত চোখে সম্মুখে দণ্ডায়মান নারীর ওপর দৃষ্টিপাত করতেই গা জ্বালানো হাসি উপহার দিল ইফতি। মুচকি হেসে বলল, আপনার মতো জলপাটার চাকরানি কেন, রাজরানীও হতে রাজি নই আমি। কাচ্চি ডাইনের 2 নাম্বার বাসি তেহরি। আর আমি কেন তোর মতো জলপাটার দাসী? তো কোনো হিজড়াও হবে না রে শালা। কথাটা শেষ করে বিজয়ী ভঙ্গিতে ভ্রু উঁচু করল ইফতি। মুখশ্রীতে এমন এক নির্লজ্জ আত্মতৃপ্তি যেন মাত্রই কোনো দুরূহ যুদ্ধ জয় করে ফেলেছে। অথচ সম্মুখে দাঁড়িয়ে থাকা তেহরামের অবস্থা সম্পূর্ণ বিপরীত। সাদা ধবধবে বাথটাবের ওপর ছড়িয়ে পড়া কফির বাদামি ছোপের দিকে একবার তাকিয়ে পুনরায় দৃষ্টি স্থির করল ইফতির মুখশ্রীতে। শুভ্রবর্ণের পুরুষটা তীক্ষ্ণ চোয়ালে শক্ত হয়ে উঠল। কপালের পাশে শিরা দুটো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। দাঁতে দাঁত পিষে বলল, এটা কি করলি স্টুপিড? তোর মতো দেড় ব্যাটারির সাহস কি করে হলো? দেড় ব্যাটারি শব্দটা যেন শ্যাম সুদর্শনার মস্তিষ্কে বিস্ফোরণ ঘটালো। তীব্র কোতে হাতে থাকা সেরামিকের কাপটা ছুঁড়ে ফেলতে ঝনঝন শব্দ তুলে কাপটা আছড়ে পড়ল মেঝেতে। মুখ তুলে তেহরামের দিকে এমনভাবে তাকালো যেন আস্ত গিলে ফেলবে। এই লোকের সাহস কত বড়! আর যদি দুইবার ওকে খাটো বলল, তাও ইনডিরেক্টলি। তেহরাম সূক্ষ্ম নয়নে ইফতির মুখশ্রীর ভাব পরিবর্তন দেখল। কেমন অস্বাভাবিক বর্ণ ধারণ করেছে। মেয়েটা বোধহয় খাটো কথাটা শুনতে অপছন্দ করে, কিন্তু তাতে তার কি? বরং ইফতির রাগান্বিত মুখশ্রী দেখে তেহরামের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসির রেখে ফুটে উঠল। তা দেখে ইফতি উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, ওই শালা জলপাটা তেরেঙ্গার বাচ্চা, তুই খাটো কাকে বলছিস? হ্যাঁ, 5.6 ফুট খাটো হয় না? মুখে মেরে
মুখ ভেঙে দেবো শালা পচা বাসি তেহেরি। আর তুই নিজেকে কী ভাবিস? তুই কোনখানকার আইফেল টাওয়ার? ইপ্তির বজ্রকণ্ঠে কক্ষের নিস্তব্ধতা যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাগে তার নাসারন্ধ্র ফুলে উঠেছে, গালের পেশি টান টান, আর চোখ দুটোতে এমন দহন জ্বলছে যেন সম্মুখে মানুষটিকে দৃষ্টির আগুনে ভস্ম করে দেবে। নিজের উচ্চতা আর সৌন্দর্য কোনোটা নিয়েই সামান্যতম কটাক্ষ সহ্য করবে না সে, কারণ ইপ্তি নিজের নিকট নিজে মিস ইউনিভার্স। তেহরাম অবশ্য বিচলিত হলো না, বরং ইপ্তির উত্তেজিত মুখশ্রী নিরীক্ষণ করতে করতে তার ঠোঁটের কোণে ফুটে উঠল আরও স্পষ্ট এক বাঁকা হাসি। রাগের মুহূর্তে মেয়েটার চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল হয়ে ওঠে। বিষণ্ণতার আবরণ সরিয়ে সেখানে যেন দাউ দাউ করে জ্বলে ওঠে দুরন্ত কোনো অগ্নিশিখা। দৃশ্যটা বিরক্তিকর হওয়ার কথা, অথচ অকারণেই বেশ উপভোগ্য ঠেকল তার কাছে। দৃঢ় পায়ে এক কদম এগিয়ে এলো তেহরাম। ভেজা চুল থেকে ঝরে পড়া এক ফোঁটা জল গড়িয়ে নামলো কপাল বেয়ে। সে নির্বিকার স্বরে বলল, আইফেল টাওয়ার না হলেও তোর থেকে তো লম্বা, তাই হিসেব অনুযায়ী তুই খাটোই। ইপ্তির চোখ কপালে উঠল। কী আশ্চর্য, লোকটা ক্ষমা চাওয়ার পরিবর্তে আরও আগুনের ঘি ঢালছে। ক্রোধের ঘনত্ব এত বাড়ল ইপ্তির যে দন্ত কপাটির একটার চাপে অন্যটা ভেঙে যাওয়ার উপক্রম। কিরমিরিয়ে বলে উঠল, তোর সাইজ আর সৌন্দর্যে পঙ্গপাল লাগুক শালা, তেলাপোকার 3 নাম্বার ছা। বিয়ের পর তুই তোর বউকে সুখ দিতে পারবি না, তোকে তো 3 বেলা কলিকাতা হারবাল ব্যবহার করা লাগবে। কথাটা শেষ করে ইফতি এমনভাবে নাক সিটকালো যেন তেহরামের সৌন্দর্য নয়, তার সম্মুখে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় বিরক্তের কারণ। রাগে তার কণ্ঠস্বর কর্কশ হয়ে উঠলেও চোখে মুখে ফুটে আছে অদ্ভুত এক আত্মতৃপ্তি। প্রতিপক্ষকে কথার আঘাতে পর্যদস্ত করার পর যে তৃপ্তি অনুভূত হয়, ঠিক সেই তৃপ্তি। তেহরাম কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল, তার দৃষ্টি স্থির হয়ে আছে ইপ্তির মুখশ্রীতে। মেয়েটার কথার অর্থ অনুধাবন করতে গিয়ে যেন নিজের দীর্ঘদিনের উজ্জিত ধৈর্যেরও পরীক্ষা নিতে হচ্ছে তাকে। অবশেষে ভ্রু সামান্য কুঁচকে বলল, কলিকাতা হারবাল আবার কি? রমণী থমকে গেল। এতক্ষণ যে ক্রোধের অগ্নিশিখা তার দৃষ্টিতে দাউ দাউ করে জ্বলছিল, সেখানে আবার ফুটে উঠল নিখাত অবজ্ঞা। জানতে চাইল, আপনি এটা পর্যন্ত জানেন না? না, আপনি একটা চুলের প্রফেসর। তেহরাম তির্যক ভ্রু উঁচিয়ে চেয়ে থেকে বলল, আমার পড়াশোনার সঙ্গে সম্পর্ক কি? চুলের সম্পর্ক। তেহরাম নিজের চুলের দিকে তাকালো, তারপর নির্বিকার ভঙ্গিতে ইফতির দিকে ফিরে বলল, আমার চুলে সমস্যা কোথায়? ইফতি তেহরামের আপাদ মস্তক পর্যবেক্ষণ করে তপ্ত শ্বাস ফেলল, যেন পৃথিবীর যাবতীয় বোকামির ভার এই এক ব্যক্তির কাঁধে এসে পড়েছে। ধিমি সুরে বলল, সমস্যা আপনার চুলে না, সমস্যা আপনার মাথায়। তুই আমার মাথা দেখেছিস? দেখার দরকার নেই, কথা শুনলেই বোঝা যায়। তেহরামের ঠোঁটের কোণে আবারও সেই সূক্ষ্ম হাসি ফুটে উঠল। তোর কথার ধার দিন দিন বাড়ছে, আপনার কঠাকর পরিমাণও তো কম না। তুই সব কথা উত্তর দিস কেন? কারণ আপনি চুপ করলে আমার জীবন সুন্দর হয়। তাহলে আমি চুপ করব না, তাহলে আমিও আপনাকে শান্তিতে থাকতে দেব না। তেহরাম কয়েক মুহূর্ত ইপ্তির মুখের দিকে তাকিয়ে থেকে দৃঢ়স্বরে বলল, তুই জানিস তোর একটা সমস্যা আছে? ইপ্তি সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বলল, কি? তুই নিজেকে অনেক বেশি চালাক ভাবিস। ইপ্তি ঠোঁট বাঁকিয়ে তার ছেলে হাসি হাসল। ভাবি না আমি চালাক। কে বলেছে? আমার মাথা। তোর মাথাটাই ফুট। বের হ আমার ঘর থেকে, তুই লিমিটলেস বেয়াদব। রমণীর ভ্রু যুগলের কুঞ্চন আরও গাঢ় হলো। নিজে যে তলে তলে কত বড় বেয়াদব তার ঠিক ঠিকানা নেই, আসছে তাকে সীমাহীন বেয়াদব বলতে। ইপ্তি দুহাত কোমরে রেখে তেহরামের দিকে তাকালো। মুখে এমন এক গম্ভীর্য ফুটিয়ে তুলেছে যেন এই মুহূর্তে সে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ সভায় দাঁড়িয়ে আছে। তর্কে না পারলে লুজার, এমনই বলে। তেহরাম নির্বিকার ভঙ্গিতে বাথরুমের দিকে ছড়িয়ে থাকা কফির দাগের দিকে তাকিয়ে বলল, তাহলে দাঁড়িয়ে থাক। বলে দ্বিধাহীনভাবে নিজের বাথরুমের গিটটা এক ঝটকায় খুলে ফেলল তেহরাম। শুভ্র কাপড়ের বাঁধন মুক্ত হতে তার ঋজু উন্নত ও বলিষ্ঠ বক্ষস্থল সম্পূর্ণ অনাবৃত হয়ে পড়ে। ঘটনাটি এতই আকস্মিক ও অপ্রত্যাশিত ছিল যে শ্যাম সুদর্শনের মস্তিষ্কের স্নায়ুগুলো কিঞ্চিত কালের জন্য স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো গোল গোল করে বিস্ময়ে ও লজ্জায় হাত দিয়ে দ্রুত নিজের দৃষ্টি আবৃত করে ফেলল সে। আঙুলের ফাঁক দিয়ে কোনো ক্রমে লোকটার বেপরোয়া কাণ্ড পর্যবেক্ষণ করে রাগে রমরমে গলায় চেঁচিয়ে উঠল,